ওকে, মনে হচ্ছে না কেউ জয়েন করবে, যদি করে তো করবে। লেট আস বিগিন দ্য ক্লাস। আমি একটা পাওয়ার পয়েন্ট শেয়ার করব। আহ, এটা একটু দেখো, ওটা দেখে দেখে আমি আই উইল বি এক্সপ্লেনিং। তোমাদের এমডিসি 2 তে যে মানে পেপারটা আছে, ওটা অ্যাকচুয়ালি ইংলিশ অনার্সে ইটস দ্য সেম পেপার দ্যাট ইজ দেয়ার। এবং এখানে ওই হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ দেখতে পাচ্ছ আশা করছি পাওয়ার পয়েন্টটা। তোমাদের ফার্স্ট সেমেস্টারে বোধহয় হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি ছিল, এবারে এখানে হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ আছে। এবং এটা অ্যাকচুয়ালি আমি ইংলিশ অনার্সের জন্য তৈরি করেছিলাম। ইটস দ্য সেম সিলেবাস, টিএসসিসি 2 ওদের, আর তোমাদের হচ্ছে এমডিসি 2। এবার এখানে আই উইল বি টিচিং এলিজাবেথান অ্যান্ড জ্যাকবিয়ান প্রোজ রাইটার্স। আই হ্যাভ অলরেডি স্টার্টেড, আমি কালকে একটা ক্লাস নিলাম। এবারে আমি যেটা ভাবছি, যেহেতু তোমরা অনেকে কম আছো, আমি যখন ওদের ক্লাসটা নেব তোমাদেরও একটা জানিয়ে দেবো, সো ইউ ক্যান জয়েন দ্যাট ক্লাস, তাহলে আর আলাদা করে নেওয়ার দরকার হবে না। ওকে, লেট আস মুভ অন টু দিস নেক্সট স্লাইড। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ তো এই স্লাইডটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এলিজাবেথান প্রোজ রাইটার্স। আমরা প্রথমে তোমাদের যে সিলেবাস আছে, উই উইল বি স্টার্টিং এই পোর্শন দুটো, এলিজাবেথান প্রোজ রাইটার্স আর জ্যাকবিয়ান প্রোজ রাইটার্স। এবারে এলিজাবেথান প্রোজ রাইটার্স, এলিজাবেথান এজ বলতে কি বোঝায়? তো দেখো, দ্য এলিজাবেথান এজ এটা ছিল 1558 থেকে 1603। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেইন অফ এলিজাবেথ দ্য ফার্স্ট, and it is often remembered chiefly for poetry and drama. So you perhaps have heard of the name of Queen Elizabeth the First, যার নামে তিনি যখন ইংল্যান্ডের রানী ছিলেন সেই সময়, এই সময়টা 1558 এ তিনি she became the Queen of England and she died in 1603। এই পুরো সময়টা, এত বছর, এটাকে এলিজাবেথান এজ বলা হয়। এই সময়টা, দিস ইজ রিমার্কেবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ পোয়েট্রি অ্যান্ড ড্রামা। কেন? এই সময় সব বড় বড় ড্রামাটিস্টরা, নাট্যকাররা এবং কবিরা এই সময় লেখালেখি করেছেন। তাদের একজনের নাম তো সবাই আমরা জানি, উইলিয়াম শেক্সপিয়ার। সো হি ওয়াজ অবভিয়াসলি অ্যাসোসিয়েটেড উইথ দিস পার্টিকুলার এজ, এলিজাবেথান এজ। এছাড়া আরো অন্যান্য ড্রামাটিস্টরা, কবিরা ছিলেন। তাদের কথা তো পোয়েট্রিতে তোমাদের মানে আমি আগের বার আসলে অফলাইন ক্লাস সেরকম ভাবে তো তোমাদেরটা নেওয়া যায়নি। যাই হোক, অনলাইন ক্লাসও সেরকম হয়নি। এবারে আমরা অ্যাকচুয়ালি উইল নট বি স্টাডিং পোয়েট্রি অর ড্রামা, বাট উই উইল বি ডুইং দ্য প্রোজ রাইটার্স, যারা গদ্য লিখেছিলেন বিভিন্ন ধরনের। But it was also a formative period in the development of English prose. So English prose was starting to develop, আস্তে আস্তে ডেভেলপ করা শুরু হচ্ছে এই সময়টা, যদিও এটা কবিতা এবং নাটকের একটা সময়। During this era, prose became more flexible, polished, and capable of expressing complex ideas in religion, philosophy, politics, history, fiction, and literary criticism. So, বিভিন্ন এরিয়াতে it became spread out. যেমন ধরো, এটা আরো বেশি ফ্লেক্সিবল হয়ে গেল, অত মানে রিজিড ছিল না, পলিশড, আরো বেশি এলিগ্যান্ট, এবং কঠিন কঠিন আইডিয়া বিভিন্ন ধরনের সাবজেক্টে এই প্রোজ রাইটিংস হয়েছিল। প্রথম হচ্ছে রিলিজন, তারপরে হচ্ছে ফিলোসফি, এরপরে পলিটিক্যাল ট্র্যাক্টস, এরপরে হিস্টোরিক্যাল ট্র্যাক্টস। এছাড়া প্রথম নভেল, ইংলিশ নভেল যেটা, সেটাকে বলা হয় যে ওয়ান অফ দ্য প্রোজ রাইটার্স, হি অ্যাটেম্পটেড দ্য ফার্স্ট ইংলিশ নভেল। মানে তার যে লেখাটা ছিল, এটা আমরা তার কথা পরে পড়বো। হিজ ওয়ার্ক কন্টেইনস দ্য সিডস অফ দ্য ফার্স্ট ইংলিশ নভেল। যদিও ফার্স্ট ইংলিশ নভেলটা মোটামুটি ভাবে এটাকে বলা হলেও, কিন্তু ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ নভেল, দ্যাট হ্যাপেন্ড ইন দ্য 18th সেঞ্চুরি, অষ্টাদশ খ্রিস্টাব্দে।
এবং তখন সেখানে অন্যান্য অনেক রাইটাররা ছিলেন, স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, লরেন্স স্টার্ন, টোবিয়াস স্মলেট. So under these writers, the English novel came into its own. কিন্তু এই বিভিন্ন সাবজেক্ট গুলো তুমি খেয়াল রাখবে এতে লেখা হয়েছিল। দ্য স্প্রেড অফ প্রিন্টিং, এবারে প্রিন্টিং প্রেস এলো। প্রিন্টিং প্রেসটা গুটেনবার্গ প্রেস বলে। গুটেনবার্গ বলে একজন সাহেব, তিনি খুব সম্ভবত জার্মানিতে এই প্রিন্টিং প্রেসটা আর কি আবিষ্কার করেন এবং তার ফলে অনেক বইয়ের ছাপা, এই ছাপার সুবিধা হলো প্রিন্টিং এসে যাওয়াতে। ইট কেম ইনটু ইংল্যান্ড। এছাড়া আরেকটা জিনিস যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে রেনেসান্স হিউম্যানিজম। আই থিংক ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রেনেসান্স। রেনেসান্স মানে হচ্ছে দ্য রিভাইভাল অফ এনশিয়েন্ট লার্নিং, এনশিয়েন্ট গ্রিক লার্নিং অ্যান্ড রোমান লার্নিং। প্রাচীন যুগে যে গ্রিক এবং রোমান রাইটাররা ছিলেন তাদের ফলো করে আবার এই মেডিভেল পিরিয়ডের এই সময়টাতে ইটালিতে প্রথমে and in other European countries this Renaissance humanism spread এবং তাদের ফলো করে একটা রিভাইভাল অফ লার্নিং হয়, এটাকেই রেনেসান্স বলা হয়। এবং হিউম্যানিজম মানে বুঝতেই পারছো একটা মানবতাবাদ যেটাকে বাংলায় বলে। এছাড়া রিফরমেশন, রিফরমেশন মানে হচ্ছে একটা রিলিজিয়াস প্রসেস, চার্চের রিফরমেশন, যে ক্যাথলিকদের যে বিভিন্ন যে রিচুয়ালস ছিল, প্রিস্টদের রমরমা ছিল, এগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট্যান্টরা একটা রিফরমেশন মুভমেন্ট করেছিলেন। মার্টিন লুথার বলে একজন ছিলেন জার্মানিতে, তারপরে জন ক্যালভিন ছিলেন, এনারা ছিলেন। এগুলো আমাদের পড়ার দরকার নেই, কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ নোয়িং আর কি আমি বলছি। এবং increased literacy all contributed to the growth of prose literature. তাহলে আমরা যদি দেখি প্রোজ লিটারেচার এই সময়টা কেন আস্তে আস্তে ডেভেলপ করলো, এই কারণগুলোতে। লিটারেসি মানে বুঝতে পারছো সাক্ষরতা, আস্তে আস্তে মানুষ লেখাপড়া শিখছে এবং হাউ literacy was spreading and people were becoming educated, they were reading, printing press থেকে বই বেরোচ্ছে, সেগুলো তারা পড়ছে এবং এটা এভাবে স্প্রেড করছে প্রোজ রাইটিংস। এবারে দেখো এলিজাবেথান প্রোজ মে বি ডিভাইডেড ইন্টু সেভারাল ব্রড ক্যাটেগরিজ। এই 1 2 3 4 5 6টা ক্যাটেগরি আছে, যেটা এর আগে বলছিলাম সেরকমই। প্রথমে হচ্ছে রিলিজিয়াস প্রোজ। রিলিজিয়াস প্রোজটা হওয়া খুবই মানে স্বাভাবিক, ইট ইজ ভেরি নর্মাল। কেন? যে মেডিভেল লিটারেচার, মিডল ইংলিশ যে লিটারেচারটা, সেখানে কিন্তু চার্চের একটা প্রভাব সবসময় ছিল এবং পোপের প্রভাব। চার্চের যারা ক্লার্জি ছিলেন তারাই লেখাপড়া আগে করতেন, সাধারণ মানুষ লেখাপড়া করতো না মেডিভেল এজে। এটা মানে চল ছিল না। আস্তে আস্তে এটা ওই রেনেসান্সের পরে হলো স্প্রেড অফ লিটারেসি। এইবারে দেখো, সুতরাং রিলিজিয়াস প্রোজ তো লেখা হবেই, এছাড়া ফিলোসফিক্যাল অ্যান্ড পলিটিক্যাল প্রোজ, ফিলোসফিক্যাল সাবজেক্ট, পলিটিক্যাল সাবজেক্টস এগুলো ছিল। নেক্সট থার্ড এলো হিস্টোরিক্যাল প্রোজ, ইতিহাস বিষয়ক বিভিন্ন ধরনের। ফিকশনাল প্রোজ অ্যান্ড রোম্যান্সেস। ফিকশনাল প্রোজ এই যে এটা বললাম যে একটা মানে কি বলে মানে ইমাজিনেশন বেসড, কল্পনা ধর্মী লেখা, ফিকশন। ফিকশন যে ওই নভেল যেটা বা এসে, এইগুলো। লিটারারি ক্রিটিসিজম, লিটারারি ক্রিটিসিজম বলতে হচ্ছে যেটা সমালোচনামূলক রাইটিং আর কি, সেই জিনিসটা এলো, মানে সাহিত্যের সমালোচনা। তারপরে লাস্ট যে ক্যাটাগরি, দ্যাট ইজ দ্য রিলেটেড টু ট্রান্সলেশনস অ্যান্ড ট্রাভেল রাইটিং, ট্রান্সলেশনস অ্যান্ড ট্রাভেল রাইটিং। সুতরাং বিভিন্ন ধরো এনশিয়েন্ট যে রাইটিংস, যেমন ধরো ল্যাটিনে লেখা বা গ্রিকে লেখা, দোজ ওয়ার ট্রান্সলেটেড, বা ফ্রেঞ্চে লেখা, সেগুলো ওয়ার ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ ফর দ্য কমন পিপল। তারা তো অত লার্নেড নন যে তারা এইসব ভাষা জানবে, সুতরাং দেয়ার মাদার টাং, দে হ্যাড টু বি ট্রান্সলেটেড ইন্টু দেয়ার মাদার টাংস। এবং ট্রাভেল রাইটিং, ট্রাভেল রাইটিং একটা মানে বড় জায়গা এখানে অধিকার করেছে। ট্রাভেল রাইটিং এখানে বেশ কয়েকজন আছেন যারা এখানে আমরা পড়বো।
তারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে লাগলেন এবং ইট ওয়াজ অ্যান এজ অফ ডিসকভারি। নতুন নতুন ল্যান্ডস ওয়্যার বিং ডিসকভার্ড অ্যান্ড ইংল্যান্ড তো বুঝতেই পারছো, গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড এটা একটা সাম্রাজ্যবাদীর একটা ব্যাপার ছিল। দেয়ার ওয়্যার কলোনিজ, হাউ শি ওয়াজ স্প্রেডিং আর কলোনিজ আস্তে আস্তে। তখন থেকেই আমাদের নিজেদের দেশের ইতিহাস যদি পড়ো, তখন ইংরেজরা এসে গেছে আমাদের দেশে। ওই এই সময়টা তখন ওই আকবর 1605-এ মারা গেছেন, তারপরে মুঘল রুলটা চলছে, জাহাঙ্গীর বা ওই সময় এরকম সময়টা আর কি, বা তার আগে আকবরেরই সময়টাতে। হ্যাঁ, এলিজাবেথেন এজ মানে তো আকবরের ওই সময়টা। যাই হোক, সো অবভিয়াসলি এই ট্রাভেল রাইটিং এর একটা ব্যাপার এখানে রয়েছে। সুতরাং এইগুলো মনে রাখবে যে কি কি বিষয়ে লেখাগুলো হচ্ছে, প্রোজ রাইটিংস গুলো হচ্ছে। এবারে আমরা চলে যাব ইন্ডিভিজুয়াল রাইটারদের দিকে। আচ্ছা, প্রথম দেখো, the following writers are among the most important prose authors of the Elizabethan period. First one is John Lyly or John Lilly অনেকে বলেন উচ্চারণ, 1554 থেকে 1606. So he was মোটামুটি বেশ কিছুদিন মানে জীবিত ছিলেন এবং ইনি he was one of the university wits. University wits একজন অ্যাকচুয়ালি বলা হতো একটা গ্রুপ অফ রাইটার্স কে, যারা দে ওয়ার এডুকেটেড ইন দ্য ইউনিভার্সিটিজ অফ অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ। যাই হোক, এনার ইম্পর্টেন্স কি? জন লাইলি ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট মাস্টার্স অফ আর্টিস্টিক ইংলিশ প্রোজ. He is famous for creating a highly ornate prose style known as euphuism. লাইলি বিখ্যাত এই কারণে যে তিনি ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট মাস্টার্স, যারা প্রোজ রাইটিং কে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন, হি ওয়াজ ওয়ান অফ দেম। এবং তিনি একটা হাইলি অর্নেট প্রোজ স্টাইল, হাইলি অর্নেট প্রোজ স্টাইল, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আ ডেকোরেটিভ স্টাইল, অ্যান অর্নামেন্টাল স্টাইল অফ রাইটিং। মানে খুব সিম্পল ভাষায় লেখা নয়, এটা একটা মানে অলংকার বিশিষ্ট আর কি। এইটাকে ইউফিজম বলা হচ্ছে। এবারে এটা সম্বন্ধে আমরা জানবো। এবারে লাইলির দুটো মেজর ওয়ার্ক আছে, মেজর ওয়ার্ক আছে। প্রথম হচ্ছে ইউফিজ দ্য অ্যানাটমি অফ ইট, which was published in 1578. ইউফিজ একটা ক্যারেক্টার অ্যাকচুয়ালি ওনার এই এতে। আর তারপরে তার একটা সিকুয়েল আছে এটার, ইউফিজ অ্যান্ড হিজ ইংল্যান্ড, that was published in 1580. So we can see that he had written two books where some of the features of his style যেগুলো মেনশন করা হয়েছে সেগুলো দেখা যায়। A style called euphuism is characterized by, এটার মধ্যে কি কি লক্ষণ আছে, বৈশিষ্ট্যগুলো কি? প্রথম হচ্ছে লং ব্যালেন্সড সেন্টেন্সেস, মানে he did not write short sentences, বড় বড় ব্যালেন্সড সেন্টেন্স সেগুলো লিখতেন। এক্সেসিভ ইউজ অফ সিমিলিজ এন্ড মেটাফোর্স, সিমিলি যেটাকে ওই মানে তুলনা আর কি, একটার সঙ্গে একটা ডাইরেক্ট কম্প্যারিজন, যেটা অ্যাজ বা লাইক দিয়ে হয়, এই দুটো শব্দ দিয়ে। রেড অ্যাজ আ রোজ যদি আমি বলি, মানে অ্যাজ বা লাইক এরকম। সুতরাং এই সিমিলি এবং মেটাফর হচ্ছে ইনডাইরেক্ট কম্প্যারিজন, এগুলোকে ফিগার্স অফ স্পিচ বলে, ইনডাইরেক্ট কম্প্যারিজন, এগুলো উনি খুব ইউজ করতেন। এছাড়া ক্লাসিক্যাল অ্যান্ড মিথোলজিক্যাল রেফারেন্সেস ইন হিজ রাইটিংস, উই ক্যান ফাইন্ড রেফারেন্সেস টু ক্লাসিক্যাল রাইটার্স। ওই যে বললাম যে রেনেসান্সের মানে হচ্ছে এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান রাইটারদের রিভাইভাল, তাদের ফলো করে আবার লেখা। সেই রকম ভাবে লাইলি এটা করেছিলেন ক্লাসিক্যাল রাইটারদের ফলো করে। এবং মিথোলজিক্যাল যে রেফারেন্স গুলো ছিল, গ্রিক মিথস, রোমান মিথস, এরকম নানা রকম গল্প আছে, সেগুলোকে রেফারেন্স আছে। এছাড়া অ্যালিটারেশন অ্যান্ড অ্যান্টিথেসিস, এই দুটো হচ্ছে আরো দুটো ফিগার অফ স্পিচ। সিমিলি আর মেটাফর, like simile and metaphor, these are also figures of
স্পিচ। এখানে অ্যালিটারেশনটার কি জিনিস? অ্যালিটারেশন ইজ it is the repetition of the same consonant in a sentence. Same consonant বলতে ধরো যদি আমি কনসোন্যান্ট আর টা বলি বা এস বলি বা ডি বলি বা বি বলি, এই দিয়ে ওয়ার্ড পরপর পরপর আসছে, মানে শুরুতে ওয়ার্ড গুলো সব এই দিয়ে আসছে, এটাকে অ্যালিটারেশন বলে। এটা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড যেটা দিয়ে শুরু হয়েছে ইংলিশ লিটারেচার, যদিও এটা দিস ইজ নট দেয়ার ইন ইউর সিলেবাস, এখন অনার্সের সিলেবাসও নেই এটা, এটাকে অ্যালিটারেশন বলে। আর অ্যান্টিথেসিস কাকে বলে? অ্যান্টিথেসিস হচ্ছে দ্য প্লেসিং অফ টু অপোজড থটস আর ফ্রেজেস সাইড বাই সাইড, দুটো বিপরীত, যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। সুতরাং দুটো বিপরীত ধর্মী আর কি ধারণা বা চিন্তা লেখা। এছাড়া ওনার লেখার মধ্যে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল এলিগেন্স। আর্টিফিশিয়াল এলিগেন্স বলতে একটা ঠিক কৃত্রিমতা আছে, খুব ন্যাচারাল স্টাইল নয়, ইট ইজ নট এ ভেরি ন্যাচারাল স্টাইল। নয় কেন সেটা তো বোঝাই যাচ্ছে যে এইসব জিনিসগুলো উনি ইউজ করতেন, এবং এটাকে এইভাবে হি ওয়ান্টেড টু গিভ ইট অ্যান এলিগেন্স, হাই স্ট্যান্ডার্ড, একটা হাই স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করতেন। এইরকম ভাবে সিমিলি মেটাফর, ক্লাসিক্যাল মিথোলজিক্যাল রেফারেন্সেস অর অ্যালিউশনস, অ্যালিটারেশনস, অ্যান্টিথেসিস, এই জিনিসগুলো গিয়ে এটাকে ভাষাটা বেশ একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজে পরিণত হতো। এবারে ওনার একটা এক্সাম্পল, একটা সেন্টেন্স ফ্রম ওয়ান অফ হিজ ওয়ার্কস, এখানে কোটেশন দেয়া আছে, এক্সাম্পল অফ ইউফিস্টিক স্টাইল। এই যে ইউফিস্টিক স্টাইলটা আমরা বলছি, এটার একটা এক্সাম্পল দেখো কোটেশনের মধ্যে, দ্য ফ্রেশেস্ট কালার্স সুনেস্ট ফেড, দ্য টেন্ডারেস্ট ব্লেড সুনেস্ট বাওয়েথ। এবারে এর মানে তো হচ্ছে যে হি ইজ ট্রাইং টু সে ফ্রেশেস্ট কালার্স বলতে দ্য কালার্স অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের কথা উনি বলছেন, উনি নেচার ইমেজারি অনেক ইউজ করেছেন, দ্য বিউটিফুল কালার্স অফ দ্য ডিফারেন্ট ফ্লাওয়ার্স, সেগুলো আস্তে আস্তে ফেড করে যাবে, মিলিয়ে যাবে, এবং দ্য টেন্ডারেস্ট ব্লেড সুনেস্ট বাওয়েথ। টেন্ডারেস্ট ব্লেড মানে হচ্ছে এখানে লিভস অফ দ্য ট্রিজ, যেগুলো মানে কচি পাতা বা মানে সুন্দর সবে হয়েছে, সেগুলো এক সময় নুয়ে পড়বে, মানে দে উইল বিকাম ওল্ড অ্যান্ড কি বলা যায়, পেল আর কি, নষ্ট হয়ে যাবে টাইমের সঙ্গে সঙ্গে। সুতরাং এই ধরনের ওয়ে অফ সেইং আর কি ছিল লাইলির লেখাতে। এবারে দেখো আমরা লেট আস সাম আপ হিজ কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ প্রোজ। যদি আমরা এই কন্ট্রিবিউশনটা দেখি, তাহলে আমরা দেখব যে লাইলি ইন্ট্রোডিউসড রিফাইনমেন্ট অ্যান্ড মিউজিক্যালিটি ইনটু ইংলিশ প্রোজ। উনি কিন্তু এই ইংলিশ প্রোজ স্টাইলে একটা রিফাইনমেন্ট, একটা হাই কোয়ালিটি এনেছিলেন, এবং একটা সেন্স অফ মিউজিক্যাল এলিমেন্ট দ্যাট ওয়াজ অলসো দেয়ার, এটা উনি এনেছিলেন। হি ইনফ্লুয়েন্সড কোর্টলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনভারসেশন। কোর্টলি ল্যাঙ্গুয়েজ, যখন বুঝতেই পারছো এলিজাবেথান এজে কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট এর কোর্ট, সেটা একটা খুব ইম্পর্টেন্ট প্লেস ছিল, যেখানে কবিরা বা এরা অ্যাসেম্বল করতেন। এবার এই কোর্টলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন পিপল। সাধারণ মানুষের থেকে সেটা অ্যারিস্টোক্র্যাটিক জেন্টলম্যান যারা ছিল সেখানকার, তারা অন্যভাবে কথা বলতো। সেই ল্যাঙ্গুয়েজটাকেই উনি আরো রিফাইন করেছিলেন। এটা এই ল্যাঙ্গুয়েজটাকে মানে ওনার লেখনীর মধ্যে, লেখার মধ্যে নিয়ে এসেছিলেন। কনভারসেশন মানে ডায়ালগ। এছাড়া হি হেল্পড প্রোজ গেইন লিটারারি ডিগনিটি, একটা সম্মান, একটা যেন আলাদা অনার prose got in his writings.
যা সাহিত্যের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা বলতে পারি দো লেটার ক্রিটিসাইজড ফর আর্টিফিশিয়ালিটি, লাইলিকে পরে যারা সমালোচকরা এসেছেন তারা ক্রিটিসাইজ করেছেন বিকজ অফ হিজ artificial style. Still, we can say that Lyly's prose was revolutionary in its time and greatly influenced later prose stylists. So, আমরা একটা জিনিস বলতে পারি যে তার যে প্রোজ সেটা কিন্তু খুবই মানে রেভলিউশনারি ছিল, একটা মানে নতুন দিগন্ত একটা খুলে দিয়েছিল। এবং অন্যান্য রাইটার যারা লিখেছেন এই সময়, later prose writers of the Elizabethan or the Jacobean period, তাদের লেখা কিন্তু লাইলির লেখার দ্বারা মানে হয়েছিল, ইনফ্লুয়েন্সড হয়েছিল। সুতরাং এইটা আমরা এখানে বলতে পারি। ওকে, সো এইটা আশা করি ফলো করতে পেরেছো মোটামুটি। জন লাইলির যেটা আমরা দেখলাম যে তার দুটো লেখা এবং সেগুলোর স্টাইল কিরকম ওনার ছিল এবং তার কন্ট্রিবিউশন এবং ক্রিটিক্যাল এস্টিমেট। এবারে আমি একটা জিনিস বলি। হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ স্যার, ওই কোটলি ল্যাঙ্গুয়েজ যেটা, ওটা একটু আরেকবার যদি বলে দিতেন তাহলে ভালো হতো। কোর্টলি ল্যাঙ্গুয়েজ বুঝতেই পারছো যে তখন হচ্ছে কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, প্রথম এলিজাবেথ, তার রাজত্বকাল চলছে। এইবারে তার যে কোর্ট, সেই কোর্টে তো সাধারণ লোকজন তো আসবে না। সেখানে কারা ছিল? তারা যেমন ব্যারনরা ছিল, তারপরে নাইটরা ছিল। তারা যে ভাষাতে কথা বলতো, যে ভাষাটা খুবই এলিভেটেড, ডিগনিফাইড, হাইলি রিফাইন্ড এবং সেটা খুবই মানে ভদ্র, তখনকার ভদ্র সমাজে যেভাবে হতো। এবং এই রয়্যাল কোর্টে একটা শিভালরিক রোম্যান্স বা এই ধরনের ছিল, মেডিভেল রোম্যান্সের যে লেখাগুলো হতো সেই ধরনের একটা এটিকেট ছিল, ETIQUETT। এটিকেট মানে হচ্ছে হাউ টু বিহেভ, মানে কিভাবে বিহেভিয়ার করবে একজন অ্যারিস্টোক্র্যাটিক পার্সন। এবং তার মধ্যে একটা সেন্স অফ রেসপেক্ট থাকবে, একটা পোয়েটিক গ্রেস থাকবে, এই এলিগ্যান্ট ওয়ে অফ টু এক্সপ্রেস অনার অর মেক ফর্মাল রিকোয়েস্ট। সুতরাং তার ভাষাটা সাধারণ মানুষের যে কমন ম্যান, তার সঙ্গে কিন্তু হবে না। সো অবভিয়াসলি ক্যারেক্টারিস্টিক্স হবে কোর্টলি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স এবং রেসপেক্ট। ফোকাস হবে একটা মোর হাম্বল, মোর এলিভেটেড স্টাইল। যেমন ধরো মাই এস্টিমড কলিগ, ইওর হাম্বল সার্ভেন্ট, এইভাবে মানে খুব সম্মান দিয়ে কথা বলতে হবে এইভাবে অপরকে, এটা একটা জিনিস। এছাড়া ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ এগুলো ইউজ করা যাবে না। নানাভাবে বলা যাবে না, যেমন ইউ ডু দিস এরকম বলা যাবে না। বলতে হবে উড ইউ বি সো কাইন্ড অ্যাজ টু ডু দিস, মানে আপনি কি অনুগ্রহ করে এটি করতে পারেন, এরকম ভাবে। সুতরাং আই উড বি মাচ অবলাইজড ইফ ইউ ডু, মানে আমি এগুলো জাস্ট এক্সাম্পল বলছি। মানে মানে কথাবার্তার যে কোর্টলি ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি, বুঝেছো, সেটা মানে খুব ডিফারেন্সিয়াল। আমি যেটা বলতে চাইছি যে ইট ইজ গোয়িং টু বি অর ইট ওয়াজ লাইক দিস, তার একটা আলাদা লেভেল ছিল। সুতরাং আর খুব ভোকাবুলারিটা ছিল এভরিডে, যে বিশেষণগুলো অ্যাডজেক্টিভস সেগুলোকে আরো রিফাইন করে, যেটা লাইলি স্টাইলে দেখতে পাই আমরা। একটা গ্র্যান্ডার, একটা বিউটি এবং ভার্চু তার মধ্যে থাকবে। সুতরাং কেউ যদি ধরো তোমার সামনে এসে দাঁড়িয়ে থাকে, তুমি যেতে পারছো না, তুমি তাকে এরভাবে বলতে পারো না মুভ আউট অফ মাই ওয়ে, এটা খুব রুড হবে, মানে খারাপ ভাবে বললে। তাকে তোমাকে কিভাবে বলতে হবে? কোর্টলি ল্যাঙ্গুয়েজ কি হবে? পার্ডন মি, মাইট আই ট্রাবল ইউ টু পাস থ্রু, মানে এটা অনেক ভদ্র, অনেক পোলাইট ওয়ে অফ আস্কিং সামওয়ান টু স্টেপ অ্যাসাইড। সুতরাং যেমন আই ওয়ান্ট ইউ টু ডু দিস, আমি যদি বলি সেটা রুড হবে। আমাকে বলতে হবে ইওর অ্যাসিস্ট্যান্স উইথ দিস ম্যাটার উড বি ডিপলি অ্যাপ্রিসিয়েটেড। সুতরাং একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা মানে ফর্মাল করেসপন্ডেন্স। সুতরাং বুঝতেই পারছো কোর্টলি ল্যাঙ্গুয়েজ বলতে
এইটা কি বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি। আশা করছি এই স্লাইডে যেটা খুব মানে আমরা ডিসকাশন করলাম, ইউ হ্যাভ পরে যে এলে এবং এখন অর্ণবী বুঝতে পেরেছো। এবারে নেক্সট রাইটারের দিকে আমরা যাই। এই দেখো, এবারে the second writer that we will be discussing is Sir Philip Sidney, 1554 থেকে 1586. He had a short life, as you can see. 54 থেকে 86 খুবই অল্প বয়সে মারা গেছিলেন। একটা মানে he was a versatile personality. He was the ideal Renaissance gentleman. He was a poet, he was a scholar, he was a soldier, and he was a critic. তিনি একাধারে একজন কবি ছিলেন। তার আহ, ওই একটা সনেট সিকোয়েন্স থাকে এলিজাবেথান এজে। শেক্সপিয়ার সহ অনেকেই সিরিজ অফ সনেটস লিখেছিলেন, মানে যেটা 14 লাইনের কবিতা বলে। হুম সেই কবিতার অনেকগুলো, মানে যেটা সনেট সিকোয়েন্স বলে। ওনার সনেট সিকোয়েন্সের নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল। অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা। এবারে আমরা তো এখন কবিতা নিয়ে যেহেতু ডিসকাশন করছি না, আমরা ওনার প্রোজ রাইটিংস নিয়ে ডিসকাশন করছি। কিন্তু এটা মানে উনি খুব মানে একাধারে কবি, একজন স্কলারলি পার্সন, একটা ট্রু জেন্টলম্যান, মানে রেনেসন্স জেন্টলম্যান বলতে যা বোঝায়। এবং উনি যুদ্ধেও পার্টিসিপেট করেছিলেন, মানে কুইন এলিজাবেথের আর্মির হয়ে, জেনারেল হয়ে উনি মানে সেই লড়াইতেই উনি মারা যান। জুটফেন বলে একটা ব্যাটল অফ জুটফেন, ZUTPHEN। আমি জানি না তোমরা একটা গল্প শুনেছো কিনা, এটা আমি অনার্সের ছেলে মেয়েদেরও বললাম। অ্যাকচুয়ালি আমি এটা ছোটবেলাতেই শুনেছিলাম। স্যার ফিলিপ সিডনি, ছোটবেলা মানে ওই তোমাদের বয়সেই, যখন ইংলিশ অনার্স নিয়ে পড়ছিলাম। স্যার ফিলিপ সিডনি যেহেতু ভীষণই একজন মানে ভদ্র এবং মানে খুব একটা রিফাইন্ড জেন্টলম্যান ছিলেন, উনি যখন ওই যুদ্ধক্ষেত্রে হি ওয়াজ মর্টালি উন্ডেড, মানে হি উইল বি ডাইং শর্টলি, মানে কিছুক্ষণ পরেই তিনি প্রাণ ত্যাগ করবেন। তার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। এবারে তাকে, যেহেতু তিনি জেনারেল, তিনি পড়ে রয়েছেন একটা একটু উঁচু জায়গায়, আর ওই যুদ্ধক্ষেত্রেই রয়েছেন। এবারে তিনি জলটা খেতে যাবেন, একজন এনেছে, তাকে জলটা দিচ্ছে। খাওয়ার আগে হঠাৎ তার চোখ পড়লো তার একটু দূরে একজন সোলজার, একজন সাধারণ কমন সোলজার। হি ওয়াজ লাইং দেয়ার অ্যান্ড হি ওয়াজ লুকিং অ্যাট সিডনিজ গ্লাস অফ ওয়াটার, মানে কন্টেনার গ্লাস হয়তো তখন ছিল না। খুব সতৃষ্ণ নয়নে সে চেয়ে আছে। এবার সিডনির যেই সেই দৃশ্যটা তিনি দেখলেন, তার মনে খুব কষ্ট হলো। তিনি সেই জলটা তাকে দিতে বললেন। বললেন, দাই নিড ইজ গ্রেটার দ্যান মাইন, তোমার নিডটা আমার থেকে বেশি। মানে তিনি এতই একজন মহান মানে ছিলেন, মানুষ ছিলেন। যাই হোক, আহ, এটা গল্প মনে হয় নয়, বাট ইট ইস ট্রু স্টোরি, মানে সত্যি এটা মানে তার জীবনের শেষে ঘটেছিল। যাই হোক, হিজ প্রোজ, তার যে লেখা, এটা কম্বাইন্স এলিগ্যান্স উইথ ইন্টেলেকচুয়াল ডেপথ। এলিগ্যান্স মানে তো বুঝতেই পারছো, ওই রিফাইনমেন্ট, একটা হাই স্টাইল, সাবলিমিটি, এই জিনিসগুলো বড় উঁচু লেভেলের। তার সঙ্গে ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমত্তার ছাপ যেটা ছিল। তার দুটো মেজর প্রোজ ওয়ার্কস আছে, একটা হচ্ছে আর্কেডিয়া, আর একটা হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এটাকে ডিফেন্স অফ পোয়েজিও বলা হয়। পোয়েজি মানে পোয়েট্রি, একই ব্যাপার। আহ, এবারে আর্কেডিয়াটা কি? হোয়াট ইজ আর্কেডিয়া? ইট ইজ এ পাস্টোরাল রোমান্স। পাস্টোরাল রোমান্স মিক্সিং, এর মধ্যে অ্যাডভেঞ্চার আছে, লাভ এলিমেন্ট আছে, হেরোইজম আছে, পলিটিক্যাল ইন্ট্রিগ, এইসব সাবজেক্ট গুলো আছে। এবারে পাস্টোরাল কথাটার অর্থ হচ্ছে রুরাল, মানে আম, গ্রাম্য আর কি, যেটাকে বলে রুরাল পাস্টোরাল, রিলেটেড টু নেচার। সুতরাং পাস্টোরাল রোমান্স এর মধ্যে বহু কিছু এর মধ্যে রয়েছে। এটা তো গেল আর্কেডিয়া। এর মধ্যে না, এর কিছু ফিচার্স আছে, রিচ পোয়েটিক প্রোজ। এই যে প্রোজটা, দ্য প্রোজ দ্যাট সিডনি এমপ্লয়েড হিয়ার, ইট ইজ হাইলি মিউজিক্যাল অ্যান্ড পোয়েটিক্যাল, যেটা লাইলির মধ্যে আমরা দেখেছিলাম। রোমান্টিক ইমাজিনেশন একটা রয়েছে, আহ, তার যে সেই ইমাজিনেশন। এছাড়া ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স, এই রাইটারদের মধ্যে ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্স আমরা পাবো। লাইলির মধ্যেও দেখেছি, এনার মধ্যেও সেটা আছে। ওই এনশিয়েন্ট গ্রিক এন্ড রোমান রাইটার্সদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে, ইন্সপায়ার্ড বাই দেয়ার রাইটিংস, দে ওয়ার
writing their own prose works. এটা আর্কেডিয়া সম্বন্ধে আমরা দেখলাম। এবারে দেখো এর পরের যে লেখাটা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এইটা হচ্ছে খুব সিগনিফিক্যান্ট। কেন? দিস ইজ দ্য ফার্স্ট মেজর ওয়ার্ক অফ লিটারারি ক্রিটিসিজম ইন ইংলিশ প্রোজ। তার মানে কি? এই যে আগের স্লাইডে আমরা প্রথম স্লাইডে দেখছিলাম যে বিভিন্ন ধরনের এলিজাবেথান প্রোজ আছে, তার মধ্যে একটা লিটারারি ক্রিটিসিজম। এইটা হচ্ছে সমালোচনামূলক সাহিত্যের সমালোচনা। এই জিনিসটা কিন্তু পরে অনেক আসবে, কিন্তু সূচনাটা হয়েছিল এইভাবে, ইন দ্য হ্যান্ডস অফ স্যার ফিলিপ সিডনি। আচ্ছা, স্যার কেন বলা হচ্ছে ওনাকে? উনি তো আর টিচার ছিলেন না, স্যার কেন বলা হচ্ছে? বা এমনি এনা তখনকার দিনে উনি একজন নাইট ছিলেন। নাইট, KNIGHT, নাইট মানে হচ্ছে একটা মানে হাই পজিশন, মানে এই মানে কিং বা কুইনের কোর্টে যারা তাকে তাদের নাইটেড করা হতো, মানে কুইন তাদের ওই তলোয়ার দিয়ে তাদের কাঁধে রেখে নাইট নাইটেড করতেন আর কি, তাদের সম্মান, একটা স্পেশাল সম্মান। এখানে অনেকেরই ওই স্যার এটা উপাধিটা দেখতে নামের আগে, ইনি এরকম ছিলেন, বিকজ হি ওয়াজ অলসো এ সোলজার। এটা সোলজার ছাড়া অন্যরাও এটা হয়েছে অবশ্য। যাই হোক, এবারে তাহলে দেখো, দিস ইজ দ্য ফার্স্ট মেজর ওয়ার্ক অফ লিটারারি ক্রিটিসিজম। এর মেন আইডিয়া গুলো কি ছিল? সিডনি এখানে কি বলছেন? হি ইজ সেইং দ্যাট পোয়েট্রি ইজ সুপিরিয়র টু হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি। কবিতার স্থান ফিলোসফি, দর্শন বা ইতিহাসের থেকে উঁচুতে। পোয়েট্রি টিচেস মরালিটি থ্রু ডিলাইট। পোয়েট্রি আমাদের কোনটা ভালো কোনটা মন্দ, আওয়ার সেন্স অফ মরালিটি, হোয়াট ইজ রং হোয়াট ইজ রাইট, সেটা আমাদের শেখায়। কিন্তু কিভাবে শেখায়? আনন্দ দিয়ে শেখায়, ডিলাইট। মানে উই ফিল জয়ফুল when we read poetry, and it teaches us through this kind of delighting us, entertaining us. The poet is a creator and moral guide. সুতরাং পোয়েট তো ক্রিয়েটর অবশ্যই, তিনি তো নতুন কিছু একটা সৃষ্টি করছেন। He is creating something that is his very own work, এবং he is a moral guide. বেঠিক কোনটা, সঠিক কোনটা, কোনটা করা ঠিক কোনটা করা খারাপ, এর গাইডেন্সটা তিনি কিন্তু তার কবিতার মাধ্যমে দিচ্ছেন। সুতরাং এই জিনিসগুলো ইনি এই ডিফেন্স অফ পোয়েজি বা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এর মধ্যে ডিসকাস করেছেন। এবারে দেখো কন্ট্রিবিউশন কি তার। তাহলে এখানে তাকে প্রথম বলা যেতে পারে হি ইজ দ্য পার্সন হু এস্টাবলিশড লিটারারি ক্রিটিসিজম ইন ইংল্যান্ড, এবং এলিভেটেড ইংলিশ প্রোজকে একটা ফিলোসফিক্যাল লেভেলে, ফিলোসফিক্যাল সিরিয়াসনেস সেখানে পৌঁছে দিয়েছিলেন স্যার ফিলিপ সিডনি। সুতরাং এই দুটো কারণে আমরা তাকে মনে রাখবো, বা তাকে এই এলিজাবেথান প্রোজ রাইটার্সদের মধ্যে একটা উজ্জ্বল স্থান, একটা বড় জায়গা তিনি হি ইজ অকুপাইং। সো এগুলো মোটামুটি ছোট ছোট করে আমি বলছি। এবারে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাদের লাইব্রেরি কার্ড তো নিশ্চয়ই হয়ে গেছে। তোমরা লাইব্রেরিতে গিয়ে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই আছে। এবারে তোমরা ওই ইংলিশের এখানেই পাবে, যেখানে আলমারি বা ওই র্যাক গুলো আছে, ওখানে কিছু কিছু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই সহজ ভাষায় তোমরা যদি পড়ো। আমি এটা ইংলিশ অনার্সের ক্ষেত্রে তো ওরা পড়েই, ওদের তো বলেইছি, তোমাদেরও বলছি। যেমন ধরো এডওয়ার্ড অ্যালবার্ট বলে একজন আছেন রাইটার, তার একটা বই আছে খুব সহজ ভাষায় লেখা, মানে রাইটারদের সম্বন্ধে ছোট ছোট করে অনেক কিছু লেখা, মানে ইউ উইল লার্ন এ লট অ্যাবাউট দেয়ার ওয়ার্কস, অ্যাবাউট দ্য টাইম দে ওয়ার বর্ন, তারা কিরকম ফ্যামিলিতে কোথায় জন্মেছিলেন, তাদের কিরকম ছিল কাজকর্ম বা তাদের কন্ট্রিবিউশন, এভাবে সবই আছে। সুতরাং তোমরা ওটা পড়লে সুবিধে হবে। এছাড়া আছে মাইকেল আলেকজান্ডার বলে একজন আছেন, ওনার লেখা। এগুলোই মোটামুটি সহজ আর কি। উইলিয়াম জে লং বলে একজন আছেন। সুতরাং লাইব্রেরিতে গিয়ে তোমরা এগুলো নিতে পারো, এগুলো করে দেখলে তোমাদের আইডিয়া, ওগুলো পড়লেই অনেকটা। এইখানে আমি যেটা বলছি তার সঙ্গে সঙ্গে কিছু বই, ইফ ইউ কনসাল্ট সাম অফ দিস বুকস ইউ উইল গেট আ ফেয়ার আইডিয়া। আচ্ছা, তাহলে আমরা দুজন রাইটারের কথা দেখলাম। এবারে আমরা থার্ড রাইটারের কথা যাব। ইনিও খুব ফেমাস, এনার নাম হচ্ছে স্যার ফ্রান্সিস বেকন।
1561 থেকে 1626. So he had a very long life compared to the other writers. 1626 মানে বুঝতে পারছো ইনি 1561 William Shakespeare was born in the year 1564. So Francis Bacon was 3 years older than William Shakespeare এবং উইলিয়াম শেক্সপিয়ার মারা গেছিলেন 1616 সালে, ইনি 1626, সুতরাং 10 বছর পরে। সুতরাং আগে জন্মেছিলেন এবং মানে বেঁচে ছিলেন বেশি দিন। যাই হোক, এনার ইম্পর্টেন্স কি, ইনিও নাইটেড আর কি হয়েছিলেন, কারণ ইনি একজন স্টেটসম্যান ছিলেন, ইনি বিভিন্ন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে ছিলেন। পরে অবশ্য তার বিরুদ্ধে ইমপিচমেন্ট এনে তাকে বরখাস্ত করা হয়, এসব হয়। যাই হোক, Francis Bacon is considered the greatest prose writer of the late Elizabethan and early Jacobean age. He is called the quote father of English essays unquote. এইবারে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ফ্রান্সিস বেকন এলিজাবেথান এজের শেষের দিকের, এলিজাবেথের এজটা মানে রুলটা শেষ হয়ে আসছে, এই সময় তিনি লেখা শুরু করেন। এবং তারপরে যে জ্যাকবিয়ান এজ, এবারে এই জ্যাকবিয়ান এজটা কি আমি বলে দিচ্ছি, এটা পরে তোমাদের যখন পড়াবো তো অবশ্যই বলবো, কিন্তু একটু এখন বলে দিই জ্যাকবিয়ান এজ what does it mean. Actually it is the reign of King James the First. 1603 সালে যখন এলিজাবেথ দ্য ফার্স্ট এর মৃত্যু হলো, তখন the throne of England was offered to King James of স্কটল্যান্ড। ইনি স্কটল্যান্ডের রাজা ছিলেন, ইনি তারপরে এসে ইংল্যান্ডের রাজা হন। একে জ্যাকবাস বলা হতো রোমান এতে, সুতরাং জ্যাকবিয়ান রুল এটাকে বলা হয়, জ্যাকবিয়ান এজ শুরু হলো আর কি। এবারে স্যার ফ্রান্সিস বেকন, এনাকে ফাদার অফ ইংলিশ এসেস বলা হয়। ইনি খুব বিখ্যাত, কেননা ইনি মানে প্রদর্শক, পথ প্রদর্শক। এই যে ইংরেজি এসে, এই যে ফর্মটা, এইটাকে উনি শুরু করেছিলেন ইংরেজি ভাষায়। এর আগে এই এসে জিনিসটা ছিল না, দিস ওয়াজ নট দেয়ার। সুতরাং উনি ফ্রেঞ্চ রাইটার একজন, ওনার নাম ছিল মতেস্কু, MONTESQUIEU, এরকম স্পেলিং আছে, মতাস্কু বা মতেস্কু। মিশেল দে মন্টান একজন ছিলেন। যাই হোক, এনাদের অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সড হয়ে উনি এই এসে, এই ফর্ম অফ নিউ আর কি ফর্ম অফ লিটারেচার, প্রোজ লিটারেচার, এটাকে নিয়ে এলেন। মিশেল দে মন্টান আর কি, MONTAIGNE। এবারে এসে অ্যাকচুয়ালি হচ্ছে ছোট ছোট, উনি যেটা লিখেছিলেন, ছোট ছোট প্রোজ ওয়ার্কস কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের উপর। এবারে তার মেজর ওয়ার্কস যদি আমরা দেখি, অবভিয়াসলি ফার্স্ট ইজ এসেজ। ওনার প্রায় 50টার উপর এসে আছে বিভিন্ন সাবজেক্টে। এছাড়া আরো বেশ কিছু লেখা আছে, বই আছে ওনার। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং ইজ ওয়ান, দ্য নিউ অ্যাটলান্টিস দ্যাট ইজ অ্যানাদার, নোভম অর্গানুম বা নোভাম অর্গানাম ইংলিশে উচ্চারণ করলে, ল্যাটিনে করলে ইউ গুলোকে উ ভাবে বলে। সো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হিজ এসেস। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ইয়ার 1597, তার মানে এলিজাবেথ দ্য ফার্স্ট এর রাজত্বকাল তখন শেষ হয়ে আসছে। এরপরে 1612 সালে, মানে যখন জ্যাকবিয়ান পিরিয়ড চলছে, ওই সময় এগুলোকে আরো বাড়িয়ে আর কি আরো কিছু এসে উনি অ্যাড করেছিলেন এবং সেকেন্ড এডিশন বের করেন, থার্ডটা বের করেন 1625, ওনার মৃত্যুর 1 বছর আগে 1625-এ থার্ড অ্যান্ড দ্য ফাইনাল এডিশন অফ হিজ এসেস ওয়ার পাবলিশড। সেখানে অ্যারাউন্ড I think 52 or 54 essays were there. Some of the famous essays, খুব বিখ্যাত। তোমরা এই হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ ছাড়া তোমাদের কিছু এসে আছে এবং ছোট গল্প আছে। এর মধ্যে অফ স্টাডিজটা তোমাদের সিলেবাসে আছে। অফ স্টাডিজটা এটা
তোমাদের পড়তে হবে। এটা ছোট এসে, কিন্তু এখানে পড়াশোনা সংক্রান্ত কি কি সাবজেক্ট পড়া উচিত বা কি ধরনের সাবজেক্ট পড়লে কি মানে উপকারিতা পাওয়া যায় এইসব নিয়ে উনি লিখেছেন। এছাড়া অফ ট্রুথ, অফ ফ্রেন্ডশিপ, অফ অ্যাম্বিশন, অফ রিভেঞ্জ, অফ ডেথ, নানা ধরনের আছে। আহ, এখানে 5-6টা এক্সাম্পল এখানে দেয়া হয়েছে, কিন্তু ওনার এসেগুলো অফ মানে হচ্ছে রিলেটিং টু আর কনসার্নিং। সো ওনার এসেগুলো প্রত্যেকটাই অফ দিয়ে শুরু হচ্ছে, দিস প্রোনাউন অফ। তারপরে উনি যে বিষয়টা নিয়ে বলবেন, যেমন স্টাডিজ, ট্রুথ, ফ্রেন্ডশিপ, এটা নিয়ে উনি লিখছেন। এইগুলো স্টাইলটা কিরাম ছিল ওনার এসেতে। বেকনস প্রোজ স্টাইল ইজ মার্কড বাই কনসাইসনেস। কনসাইসনেস মানে হচ্ছে ব্রেভিটি, মানে সংক্ষিপ্ত। এই এসেগুলো কিন্তু পাতার পর পাতা মানে ওরকম নয়, মানে 7-8 পাতা 10 পাতা ধরে হচ্ছে, দ্যাট ইজ নট দ্য কেস। সব থেকে ছোট হচ্ছে 1.5 পাতা, মানে অফ স্টাডিজ 1.5 পাতা কি 2 পাতা। এছাড়া খুব যেগুলো বড়, অফ ইউনিটি ইন রিলিজন বলে একটা আছে, আরো 2-একটা আছে, সেগুলো ওই 3-4 পাতার বেশি নয়। সো আহ, প্রথম যে আমাদের যে ক্যারেক্টারিস্টিক চোখে পড়ছে সেটা হচ্ছে এর সংক্ষিপ্ত আকার, মানে তাড়াতাড়ি পড়ে ফেলা যায়। তারপরে হচ্ছে অ্যাফরিস্টিক স্টাইল। এবার এই অ্যাফরিস্টিক স্টাইলটা কি জিনিস, এইটা আমি তোমাদের একটুখানি বলি, কেননা এটা একটু এক্সপ্লেন করার দরকার আছে। বেকানের এর মধ্যে কিন্তু এই অ্যাফরিস্টিক স্টাইলটা খুবই বোঝা যায়, মানে দেখা যায়। এটা এক্সট্রিম কনসাইসনেস, মানে খুব সংক্ষিপ্ত, মানে উনি বাড়তি কথা পছন্দ করতেন না। এপিগ্রাম্যাটিক ব্রেভিটি, মানে এপিগ্রাম হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, মানে কোনো একটা খুব মানে কথাকে, মানে সেন্টেন্স খুব মজা করে মানে উইটি সেইং আর কি, যেটার মানে অন্যরকম হবে, এবং প্র্যাকটিক্যাল উইজডম তার মধ্যে থাকবে। এই এসেগুলো অ্যাকচুয়ালি হি রোট for the aristocratic gentlemen who were associated with the court of Queen Elizabeth the First. কোর্টের সঙ্গে যুক্ত যারা অ্যারিস্টোক্র্যাটিক জেন্টলম্যান, ওই ব্যারন বা আর্ল, এরা ডিউক, এইসব যে বিভিন্ন ছিল অ্যারিস্টোক্র্যাটিক যে বিভাগগুলো ছিল তখনকার দিনে, নোবেল ম্যান যাদের বলা হয় আর কি, নোবেল ম্যান অফ দ্য কোর্ট, সেই নোবেল মেনদের ছেলেদের তারা যখন মানে হাউ দে উইল, when they grow up, how will they behave with the other courtiers, and if they go out, if they off travel বলে একটা আছে, অফ ট্রাভেল, এইটাতে তিনি অ্যাডভাইস দিচ্ছেন যে যখন তুমি বাইরে যাবে, বিদেশে যাবে, তুমি কিভাবে মানে হাউ উইল ইউ বিহেভ উইথ দ্য ফরেনার্স, তাদের সঙ্গে কিভাবে কথা বলবে, কিভাবে তোমার বিহেভিয়ার হবে, এভরিথিং এইটা। সুতরাং এই প্রভার্বের মতো এই ছোট ছোট অ্যাফরিস্টিক স্টাইল হচ্ছে প্রভার্বের মতো। হুম। সো নিচে একটা এক্সাম্পল দেয়া আছে অফ স্টাডিজ থেকে, এটা আমি পরে দেখছি। প্র্যাকটিক্যাল অ্যাডভাইস যেটা বলা হলো এখানে, খুব মানে বেকন কোনো এয়ারি ফেয়ারি কথা বলছেন না, উনি একদম কাজে লাগবে, মানে এভরিডে লাইফে কাজে লাগবে সেই ধরনের কিছু অ্যাডভাইস ইজ গিভিং আস, মানে নট আস বাট ওই এদের জন্য, সেগুলো আমরা পরে পড়ছি এই আর কি। ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল অবশ্যই বুঝতে পারছো, এটা তার মধ্যে একটা হাইলি ইন্টেলেকচুয়াল কোয়ালিটি আছে। আচ্ছা, এপিগ্রাম্যাটিক তো বুঝেছো, ওই এপিগ্রাম্যাটিক মানে ওই ওই ধরনের ওয়েটি স্টাইল রয়েছে, উম, যেটা সহজে মনে থাকে, মানে এবং একটা বেশ স্পেশাল ওয়ে অফ সেইং থিংস। যেমন ধরো অফ স্টাডিজে আছে কোট, রিডিং মেকeth a full man, conference a ready man, and writing an exact man, unquote. So এর মানে কি, তুমি যখন পড়বে কোনো কিছু, তুমি ফুল ম্যান, মানে এখানে ম্যান বলতে হিউম্যান বিইংই বলা হচ্ছে, যদিও মানে তখন মেয়েদের পড়াশোনাটা সেরকম ভাবে অত ছিল না। যাই হোক, রিডিং মেকেথ এ ফুল ম্যান মানে অবভিয়াসলি তুমি পড়বে যখন, তখন তুমি সম্পূর্ণভাবে বিকশিত হবে তোমার ক্যারেক্টার। কনফারেন্স রেডি ম্যান, কনফারেন্স মানে কনভারসেশন, talking with others, when you are having dialogues with different people.
তুমি রেডি ম্যান হয়ে যাবে। রেডি ম্যান মানে কি? রেডি ম্যান মানে কি, তোমাকে যখন কথা বলতে হবে তখন তোমার নলেজটা ইট উইল বি ইন প্র্যাকটিক্যাল ইউজ। তোমাকে সেই নলেজটা ইউজ করতে হবে ইন ইওর এভরিডে কনভারসেশন। তুমি একজনের সঙ্গে কথা বলছো, সে একটা কিছু আহ, মানে কিছু একটা বললো, হয় খুব বুদ্ধিদীপ্ত একটা কিছু বললো, এবার তোমাকে তো সেরকম ভাবে উত্তরটা দিতে হবে। সো ইউ হ্যাভ টু বি রেডি উইথ ইউর রিটর্টস অর ইউর রিপ্লাইজ। এই জন্য রেডি ম্যান বলছে, তোমার ডায়ালগ আর কি, মৌখিক ওরাল যে কনভারসেশন। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান মানে যতক্ষণ না তুমি লিখছো, তুমি যেটা শিখেছো, তুমি অনেক কিছু জানো, ইউ নো সো মেনি থিংস, বাট অ্যাকচুয়ালি ইউ ক্যানট ওকে জাস্ট 1 মিনিট, আই উইল গেট ব্যাক টু, একটা ফোন আসছে। ঠিক আছে, লেট আস কন্টিনিউ। একটুখানি ফোন এসে গেছিল আমার। আচ্ছা, যেটা বলছিলাম, দেখো এখানে ওই ফ্রান্সিস বেকন তাহলে কি করছিলেন, উনি যেটা কি বললেন, এই যে লাইনটা তুলে দেওয়া হয়েছে অফ স্টাডিজ থেকে, এখানে তো বুঝতেই পারছো, রিডিং মেকেথ আ ফুল ম্যান, কনফারেন্স রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। যতক্ষণ না লিখবে, তুমি জানো অনেক কিছু, কিন্তু তোমাকে লিখতে বসলেই ইউ উইল কমিট মিস্টেক্স, কিছু কিছু মিস্টেক্স হবে, যেটা না লেখা অবধি কিন্তু তুমি কখনোই ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবে না যে আমার কি ভুলটা হচ্ছে। এই জন্য ছাত্রছাত্রীদের সবসময়ই বলা হয় যে ইউ শুড রাইট। আচ্ছা, সুতরাং রাইটিং করলে ইউ উইল বিকাম অ্যান এক্সাক্ট ম্যান, এটাই বলছে। আচ্ছা, ফ্রান্সিস বেকনের তাহলে কন্ট্রিবিউশন কি আমরা দেখতে পাচ্ছি? পপুলারাইজ দ্য এসে ফর্ম ইন ইংলিশ। যেমন ফিলিপ সিডনি লিটারারি ক্রিটিসিজমকে এনেছিলেন ইংলিশে, ইংলিশ প্রোজে, ফ্রান্সিস বেকন তেমনি এসে, দ্য ফর্ম অফ দ্য এসে, এটাকে নিয়ে এলেন প্রথমবার। হি ইন্ট্রোডিউস সায়েন্টিফিক অ্যান্ড এম্পিরিক্যাল থিঙ্কিং ইন্টু প্রোজ। এম্পিরিক্যাল থিঙ্কিং মানে কি? এক্সপেরিমেন্ট, বেসড অন এক্সপেরিমেন্ট। কোনো জিনিস এমনি এমনি বিশ্বাস না করে তার এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটাকে, তার সত্যতাকে উদ্ঘাটিত করা। আর এই যে বইগুলো, এই নোভা মর্গানাম, নিউ আটলান্টিস, অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, এর মধ্যে ওনার কিন্তু একটা সায়েন্টিফিক থট প্রসেস, এম্পিরিক্যাল থিঙ্কিং বলা হয়, সেই জিনিসটা এর মধ্যে আছে, এগুলোর মধ্যে, সেটা উনি ইন্ট্রোডিউস করেছিলেন। কম্বাইন্ড উইজডম উইথ ব্রেভিটি, এটা তো অবশ্যই সবাই আমরা বুঝতে পারছি। আহ, ছোট মানে আকারে উনি উইজডম মানে অনেকটাই জ্ঞান, ওনার ওনার অ্যাটিচিউডটা হচ্ছে যে আমি অনেক কিছু জানি, সো আই অ্যাম গিভিং ইউ আ লট অফ নলেজ, এবং এই নলেজটা তুমি আমার কাছ থেকে পাচ্ছ। হি হ্যাড এ ভেরি কন্ডিসেন্ডিং স্টাইল। কন্ডিসেন্ডিং স্টাইল মানে হচ্ছে, মানে একটা হাই ওপর থেকে কেউ যেন তোমাকে লেকচার দিচ্ছে, সেই রকম টাইপের। তুমি কিছুই জানো না, হি ইজ অ্যাড্রেসিং দ্য অ্যারিস্টোক্র্যাটিক ইয়াং জেন্টলম্যান, যে তোমাদের এইগুলো শিখতে হবে আমার কাছ থেকে, বিকজ আই এম এ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আই নো অ্যাবাউট সো মেনি সাবজেক্টস। এই জন্য এই অফ ওই, এই সেই তমুক অমুক, এই নিয়ে এসেগুলো, এগুলো হচ্ছে অ্যাডভাইস, প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, উইজডমটাকে দিচ্ছেন উনি। তাহলে ক্রিটিক্যাল এস্টিমেটে কি হবে? বেকনস প্রোজ ইজ ভ্যালিউড ফর ইটস উইজডম, ক্ল্যারিটি অ্যান্ড ওয়ার্ল্ডলি ইনসাইট। সুতরাং বেকন অ্যাজ আ প্রোজ রাইটার, তার যে পাণ্ডিত্য, তার যে জ্ঞান, অগাধ জ্ঞান রয়েছে, সেটা তার লেখার মধ্যে আমরা পাচ্ছি। ক্ল্যারিটি, বেশ ক্লিয়ারলি, এর মধ্যে কিন্তু কোনো মানে কমপ্লেক্সিটি অ্যাজ সাচ নেই, সহজ, মানে খুব সহজ ভাষাতে না হলেও মোটামুটি তার কিন্তু মানে বোধগম্য, আর্গুমেন্টেটিভ একটা ওয়েতে, বিভিন্ন আর্গুমেন্টের দ্বারা তিনি কিন্তু এটা প্রেজেন্ট করেছেন। এবং ওয়ার্ল্ডলি ইনসাইট, ওয়ার্ল্ডলি ইনসাইট মানে মানে জ্ঞান, মানে একটা জাগতিক জ্ঞান যেটাকে বলে আর কি, মানে ওয়ার্ল্ডলি উইজডম যেটাকে বলে, সেই জিনিসটা, দ্যাট ইজ ভেরি মাচ দেয়ার ইন হিজ রাইটিংস। তাহলে আমরা, দেখো, আমি এটা আর শেয়ার করছি না, আশা করি তুমি বুঝতে পেরেছো। এখানে স্যার ফ্রান্সিস বেকনের তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখলাম। এবং এর পরের দিন, ধরো কালকে আমি ক্লাস নেবো না, শনিবার নেব। যদি আমি সেকেন্ড সেমিস্টার অনার্স এর নিই,
আমি এরপর থেকে ওদেরও এই অবধিই পড়িয়েছি। তোমাদেরকেও তাহলে তোমাদের গ্রুপটাতেও আমি একটা শেয়ার করে দেবো। ইফ ইউ ফিল লাইক ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ক্লাস, মানে তুমি তাহলে অ্যাটেন্ড করতে পারবে। খুব সম্ভবত ১টার সময়ই হবে ক্লাসটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এই ৩টে রাইটারের সম্বন্ধে বুঝতে পারলে? কোনো অসুবিধা হয়েছে কিছু বুঝতে? না স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি।